হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি তোমাদের এডুকেটর মোনালিসা। আমরা দেখো আজকে একটা প্রতিবেদন রচনা দেখব। প্রতিবেদন রচনাটা খুব সিম্পল টাইপের একটা প্রতিবেদন রচনা, কিন্তু এখানে প্রচুর পরিমাণে তথ্য দেওয়া রয়েছে। এরকম ধরনের প্রতিবেদন রচনা অর্থাৎ সংবাদপত্র প্রতিবেদন আমাদের কিন্তু প্রায়শই এসে থাকে। তো এই ধরনের যে সংবাদপত্র প্রতিবেদন, সেখানে আমাদের কি করতে হয়, আমরা ঠিক ইংরাজিতেও যেমন করে করি সেভাবে আমাদের প্রথমেই কিন্তু একটা সাবজেক্ট লিখতে হয়, অর্থাৎ টাইটেল লিখতে হয়। আমাদের কোয়েশ্চেনটাতে দেওয়াই থাকে, যেমন এখানে কোয়েশ্চেনটা হয়তো এরকম দেওয়া থাকতে পারে যে লকডাউনের সুপ্রভাব ও কুপ্রভাব বা সুফল বা কুফল সম্পর্কে 200 শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা করো। সাধারণত 200 শব্দের মধ্যেই প্রতিবেদন রচনা করতে বলা হয়। তো এর মধ্যে কিন্তু 10% বেশি বা কম শব্দ হলে, অর্থাৎ 180 শব্দ হলে বা 220 শব্দ হলে কোনো রকম সমস্যা থাকে না। এখানে দেখো এই যে প্রতিবেদনটা আমরা শিখব, মোটামুটি একটা সাধারণ দেখে প্রতিবেদন মনে হলেও এখানে কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যেগুলো কিন্তু লকডাউনের প্রভাবেই হচ্ছে। দেখো প্রথমে আমাদের যে স্ট্রাকচারটা সেটা কি, প্রথমে আমরা এটার একটা যে নামটা সেটা একটা দেবো, সেটাকে টাইটেল বলে, সেটাকে দেওয়ার পর এটা আন্ডারলাইন করব। তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা, এটা কিন্তু লিখবে নিজস্ব সংবাদদাতা, কারণ আমরা সংবাদদাতা হিসাবে কিন্তু এই প্রতিবেদনটা লিখছি, একজন সংবাদদাতা হিসাবে। তাহলে কি নিজস্ব সংবাদদাতা মানে আমাদের নিজস্ব সংবাদদাতা এরকম ধরনের লেখা থাকতে পারে। তারপরে কি আমরা জায়গার নাম দেবো, তারপরে ডেট দেবো। তো তোমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে কখনো কখনো কোনো পরীক্ষাতে দেখবে এটা লিখিয়ে দেওয়াই থাকে কোয়েশ্চেন পেপারের ওপরে যে জায়গার নাম না দেওয়া। ঠিক আছে, যদি জায়গার নাম দিতে বারণ করা থাকে তাহলে সেখানে আমরা ক খ গ এরকম দিয়ে দিতে পারি। এখানে দেখো নিজস্ব সংবাদদাতা লেখার পর নিচের লাইনে কিন্তু কলকাতা লিখবে না। এখানে আমার স্পেসের একটু প্রবলেম থাকার জন্য নিজস্ব সংবাদদাতার নিচে আমি এগুলো লিখেছি। নিজস্ব সংবাদদাতার পর সেম একই সেন্টেন্সে কন্টিনিউ করবে কলকাতা বা যেটা তোমরা দিতে চাইছো প্লেসের নামটা, তারপরে ডেটটা 15ই সেপ্টেম্বর বা এরকম ধরনের তোমরা ডেটটা। কিন্তু সেপ্টেম্বর ACPTMB এর এরকমভাবে কখনোই লেখা যাবে না, যেহেতু আমরা বাংলা প্রতিবেদন লিখছি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি বলে রাখি আমাদের 3টে প্যারাগ্রাফ মোটামুটি করতে হয়। 3টে প্যারাগ্রাফের প্রথম যে প্যারাগ্রাফটা সেটা মোটামুটি সূচনা রাখতে হয়, যে ঘটনাটা কী নিয়ে, সেই বিশাল পরিমাণ যে কী কী ঘটনা ক্ষতি ঘটেছে বা কী হয়েছে সেই বিষয়গুলো নিয়ে জেনারেলি। তারপরে কি সাধারণভাবে বন্যা এই ধরনের জন্য যদি কিছু থাকে তখন আমাদের যে কী হয়েছে, আসলে বন্যাটা কোথায় হয়েছে সেইগুলো লিখতে হয়। নেক্সট যে প্যারাগ্রাফটা, 3টে প্যারাগ্রাফের প্রথমটা গেল। নেক্সট প্যারাগ্রাফে সেটার ব্যাপারে বিস্তারিত একটা বর্ণনা দেওয়া হয়, যে কত প্রাণহানি হয়েছে বা কী হয়েছে সেই বিস্তারিত বর্ণনাটা দেওয়া হয়। শেষ প্যারাগ্রাফটাতে সব সময় চেষ্টা করবে একটু ভালো কিছু দিয়ে লিখতে, মানে কি এটার পদক্ষেপ হিসাবে সরকারি পদক্ষেপ কী কী গ্রহণ করা হয়েছে বা কত মানুষকে ত্রাণ দেওয়া হয়েছে, যদি বন্যার একটা এরকম প্রতিবেদন হয় তখন এরকম লিখব। কিন্তু এখানে দেখো লকডাউনের সুপ্রভাব কুপ্রভাব এই নিয়ে কিন্তু থাকাতে আমরা এখানে কোনো সেইভাবে আলাদা করে বলতে পারছি না, তবু এই ফরম্যাটেই আমরা রেখে কিন্তু চলবো। দেখো কেমনভাবে লিখেছি। প্রথমে কি, প্রথমে নিজস্ব সংবাদদাতা, তারপরে তোমরা একই সেন্টেন্সে বাকিটা লিখলে। তারপরে বর্তমানে কোভিড-19 কারণে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, লকডাউনের প্রভাবে জনজীবন ব্যাহত হচ্ছে, কুফলের পাশাপাশি লকডাউনের সুফলও অগণিত। ঠিক আছে, এটা আমরা মানে প্রথম প্যারাগ্রাফে দিয়ে দিলাম যে কি আমরা কি দিতে চলেছি নেক্সট প্যারাগ্রাফগুলোতে, সেটার কিন্তু একটা চাবিকাঠি এখানে পেয়ে গেলাম। এবার সেকেন্ড প্যারাগ্রাফ শুরু হচ্ছে, যেখানে আমি কিন্তু কুফলগুলো আগে দিয়েছি, কারণ কুফল দেখো আমি বারবারই কুফলের পাশাপাশি তারপরে সুফল দেওয়া কথাটা বলেছি, এবং টাইটেলের ক্ষেত্রেও আমি প্রথমে কুপ্রভাব তারপরে সুপ্রভাব নিয়ে চলে এসেছি। সেই কারণে প্রথমে আমরা কুপ্রভাবগুলো দেখে নেব, আর চেষ্টা করবে তোমার যে লিখছো, যে লেখাটা তোমার হচ্ছে প্রতিবেদনটা, তার মধ্যে কতটা বেশি তথ্য প্রদান করা যায়। তথ্য প্রদান করে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এটাকে 200 ওয়ার্ডসের মধ্যে করার। এখানে আমি 205 ওয়ার্ডস এরকম মোটামুটি হয়ে গেছে। তো দেখো সেকেন্ড প্যারাগ্রাফটাতে কী লিখলাম, শিক্ষাক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অনলাইন ব্যবস্থা ও প্রযুক্তির উপর নির্ভরশীল হতে হচ্ছে, কিন্তু প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছাত্রছাত্রী উন্নত প্রযুক্তির অভাবে অনুশীলন থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এখানে আমরা কি কুফল দিচ্ছি, কিন্তু এখানে কোনোভাবেই যে কুফল লিখছি এইভাবে কিন্তু তোমরা লিখে স্টার্ট করবে না, কোনো রকমভাবে এখানে কুফল লিখছি এইভাবে লিখে স্টার্ট করবে না, জাস্ট প্যারাগ্রাফ পরে লিখে দেবে। সেটা যিনি দেখবেন তিনি দেখেই বুঝতে পারবেন যে প্যারাগ্রাফে কুফল সম্পর্কেই লেখা হয়েছে। নেক্সট কী বলা হয়েছে দেখো, আবার লকডাউনের প্রভাবে কলকারখানা পরিবহন ইত্যাদি বন্ধ থাকায় ভারতের অর্থনৈতিক বৃত্ত ব্যাহত হচ্ছে। অর্থনৈতিক বৃত্ত মানে যে বলা হচ্ছে এটা কি ইকোনমিক সার্কেল, যেটা যে ইকোনমিটা যে অর্থ এক হাত থেকে অন্য হাতে যায়, যে এইভাবে যে সার্কেলটা হয় সেটা ব্যাহত হচ্ছে।
তাহলে দেখো এই যে আমরা প্রথমের সেন্টেন্সে কী দিলাম, প্রথমের সেন্টেন্সে আমরা যে শিক্ষার বিষয়টা নিয়ে এখানে কিন্তু শেষ করে দিলাম একটা সেন্টেন্সের মধ্যেই। ঠিক আছে, এখানে কিন্তু শিক্ষার বিষয়টা শেষ হয়ে গেল। নেক্সট এবার দেখো যে অর্থনীতি এই বিষয়টাকে নিয়ে কিন্তু পুরোপুরি কলকারখানা পরিবহন বন্ধ আছে, যে কারণে কিন্তু এই অর্থনৈতিক বৃত্তটা ব্যাহত হচ্ছে। আবার দেখো অর্থনৈতিক বৃত্তটা ব্যাহত হওয়ার কারণেই কিন্তু পরের সেন্টেন্সেই দিচ্ছি, সেটারই ফলটা আবার পরের সেন্টেন্সে দিয়ে দিচ্ছি কি, গত 4 দশকের মধ্যে এবারের আর্থিক বছরে জিডিপি কমে -29.9% হয়েছে। এখানে দেখো জিডিপিটা এখানে তোমরা ইংরাজিতেও লিখতে পারো অথবা বর্গীয় হস্যই এরকমভাবেও কিন্তু, অর্থাৎ ইংরাজি উচ্চারণে বাংলায় এরকম করেও লিখতে পারো। এখানে জিডিপিটা একটা ওয়ার্ড এভাবে দিলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো এবার কি বলা হলো যে অর্থনীতির বিষয়টা যেহেতু দিচ্ছি, তাহলে অর্থনীতির মধ্যেই যেহেতু জিডিপিটা পড়ে, তো জিডিপির ইনফরমেশনটাও আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, এইগুলো এই টাইপের, অর্থাৎ জিডিপিটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা কমে গিয়ে সব থেকে কম হয়েছে গত 4 দশকের মধ্যে। এই যদি মানটা মনে না থাকে, শুধুমাত্র এরকম লিখে দিতে পারো যে জিডিপি এবারে আর্থিক বছরে জিডিপি সর্বাপেক্ষা কমেছে গত 4 দশকের মধ্যে। তারপরে কি এরও আবার ফলস্বরূপ লিখেছি, দেখো এর ফলস্বরূপ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অগ্নিমূল্য হয়েছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে বৃহৎ উদ্যোগপতি ও শিল্পপতিরাও কর্মী ছাঁটাই করছেন। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছে যে এই যে জিডিপিটার পরিমাণটা এত নেগেটিভে চলে গেছে, এই কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিমূল্য হয়েছে। আর এখানে যে সমীক্ষার বিষয়টা আমরা দিয়ে দিলাম যে শিল্পপতিরাও তাহলে কর্মী ছাঁটাই করছেন। এরপরেই দেখো ধীরে ধীরে কিন্তু যে আমরা অর্থনীতির বিষয় কলকারখানা বন্ধ, সেখান থেকে আস্তে আস্তে যে কর্মী ছাঁটাই হচ্ছে সেই বিষয়টাতেও চলে এলাম এই কুফল হিসাবে। বোঝা যাচ্ছে তাহলে লকডাউনের প্রভাবটার জন্য আমরা কতটা গভীর পর্যন্ত গিয়ে কিন্তু ইনফরমেশনগুলো দিতে চেষ্টা করছি। কর্মী ছাঁটাই করছেন, যার ফলে 32% অধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এগুলো দিলাম। এখানে তোমাদের বারবার বলছি, যদি তোমরা মনে করো যে না আমরা ঠিক এক্স্যাক্ট ভ্যালুটা মনে করতে পারছি না কত পার্সেন্ট কর্মী ছাঁটাই হয়েছে, তাহলে বহু মানুষ এইভাবে এরকম করে তোমরা লিখে ফেলতে পারো। এবার দেখো, এবার আমরা যে নেক্সট প্যারাগ্রাফটা, এখানে আমি নেক্সট প্যারাগ্রাফ করেছি, এখানে একটু স্পেস দিয়ে নেক্সট প্যারাগ্রাফটা শুরু করেছি। কি বলা হচ্ছে এখানে আমি কিন্তু সুফলগুলো লিখেছি। কলকারখানা বন্ধ থাকায় বর্জ্য পদার্থের নিক্ষেপ না হওয়ায় গঙ্গা যমুনা এর স্বচ্ছতা ফিরে পাচ্ছে। অন্যদিকে বায়ু দূষণ না হওয়ায় মানুষ তো রোগমুক্ত হচ্ছেই, পাশাপাশি প্রকৃতিও নির্মল হচ্ছে। 100 মাইল, এবার দেখো এই যে প্রকৃতি নির্মল হচ্ছে, এই নির্মল যে হচ্ছে সেই রিলেটেড শুধুমাত্র নির্মল হচ্ছে জাস্ট এটুকুনি লিখে না দিয়ে এরপরে আর একটা স্টেপ এগিয়ে যাও, এখানেই তোমার লেখাটা অন্য 10টা ছেলেমেয়ের লেখার থেকে কিন্তু ভালো হবে। ঠিক আছে, রোগমুক্ত হচ্ছে বা প্রকৃতি নির্মল হচ্ছে, তাহলে কি যে প্রকৃতি নির্মল হয়েছে তার একটা কোনো প্রুফ তোমাকে এখানে যদি দিয়ে দিতে পারো তাহলে আরও ভালো হয়। 100 মাইল দূর জলন্ধর থেকেও হিমালয় পর্বতমালা দৃশ্যমান হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রকৃতি নির্মল হয়েছে। এবার কি মানুষ গৃহবন্দী হয়ে যাওয়ার ফলে, তাহলে এখানে মানুষ প্রকৃতির বিষয় গেল, এবার বন্য প্রাণীদের বিষয়ে আসছি। মানুষ গৃহবন্দী হয়ে যাওয়ার ফলে, আবার কিন্তু লকডাউন কথাটা বারবার না দিয়ে শুধুমাত্র গৃহবন্দী হয়ে যাওয়া এরকম দিয়ে শুরু করলাম। এর ফলে কী হচ্ছে, বন্য প্রাণীরা মুক্তভাবে সর্বত্র বিচরণ করছে। দেখো বিচরণ বানানে কিন্তু আবার মূর্ধন্যটা দিতে যেন ভুলো না, কোনো রকমভাবেই যেন বানান ভুলটা না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এই ধরনের ছোটোখাটো বানান ভুল হতে পারে, কিন্তু এগুলোর জন্য একটু খেয়াল রাখতে হবে। সামনাসামনি বা এটা বলতে পারো হাতে হাতে, সামনাসামনি বা হাতে হাতে লেনদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেন কর্মক্ষেত্রে স্বচ্ছতা এনেছে। কর্মক্ষেত্রে স্বচ্ছতা এনেছে এটা কেন? কারণ যে বিভিন্ন ধরনের কর্মচারী যারা বিভিন্ন ঘুষ নিত, তো তাদের এটা হচ্ছে না, পুরোপুরি ডিজিটাল ট্রানজ্যাকশান হচ্ছে। তো ডিজিটাল ট্রানজ্যাকশান হওয়াটাকে আমরা এখানে ডিজিটাল লেনদেন বলতে পারছি, বা বৈদ্যুতিন লেনদেন এরকমও বলা যেতে পারে। ডিজিটাল লেনদেন এটা বললেও কোনো অসুবিধা নেই। কারণটা কি বলছি, আমরা যে লেনদেনটা সামনাসামনি হতো সেই পরিবর্তে আমরা কি করছি, একটা ডিজিটাল লেনদেন করছি, যার ফলে কিন্তু রেকর্ড থেকে যাচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু কর্মক্ষেত্রে স্বচ্ছতা এসে গেছে। এটাও তাহলে আমাদের হয়ে গেল কিন্তু একটা সুফলের মধ্যে। এখানে দেখো প্যারাগ্রাফ কিন্তু চেঞ্জ করবে না, এখানে শুধুমাত্র আমার পেজ শেষ হয়ে যাওয়ার জন্য আমি নেক্সট পেজে গেছি। আমাদের প্যারাগ্রাফটা কিন্তু সেম প্যারাগ্রাফ চলছে। সেখানে কি ওয়ার্ক ফ্রম হোম, এখানে ওয়ার্ক ফ্রম হোমটা ও অন্তস্থ আকার কয়রেপ এইভাবেও লিখতে পারো, বা এরকম লিখলে এখানে কিন্তু ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে। ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখলে কিন্তু কোনো রকম প্রবলেম এখানে হবে না, ছোটোখাটো এগুলো লিখলে। ওয়ার্ক ফ্রম হোমের কারণে মানুষজন তাদের পরিবারের পাশে থাকতে পারছেন। কর্মহীন হওয়ার ফলে গ্রাম্য মানুষ, এবার দেখো কর্মহীন তো হয়ে গেছিলো সেটা লিখেছি, এবার কিন্তু আস্তে আস্তে আরও পজিটিভ টাচ দিতে চেষ্টা করছি। তার সাথে সাথে আমরা একটু সরকারি বিভিন্ন ধরনের জিনিসের কথাও এখানে উল্লেখ করে দেব। কিভাবে উল্লেখ করছি দেখো, কর্মহীন হয়ে যাওয়ার ফলে গ্রাম্য মানুষ কৃষি,
ও কুটির শিল্পে নিযুক্ত হয়ে স্বনির্ভর ভারত গঠনের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। তাহলে স্বনির্ভর ভারত গঠনের দিকে এগিয়ে চলেছে, এটাকে আমরা দিয়ে দিতে পারলাম যে স্বনির্ভর ভারত যে প্রকল্প বা স্বনির্ভর বাংলা এরকমও বলতে পারো, এই ধরনের যে জিনিসগুলোর দিকে এগিয়ে চলেছে। তবে স্বনির্ভর ভারত এরকম করে লিখলেও হবে। আমদানি কম হওয়ার ক্ষতি পূরণ করতে, যে আমদানি যেগুলো হয় বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য যেগুলো বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে আমদানি করা হয়, সেই যে আমদানিটা কম হচ্ছে সেই ক্ষতিটা পূরণ করতে রাজ্য ও কেন্দ্র সরকারের মিলিত প্রচেষ্টায় বিভিন্ন প্রকার দেশীয় স্টার্ট আপ কোম্পানি গড়ে তোলা হয়েছে, যার ফলে ডিজিটাল ভারত গঠনের দিকে দৃঢ় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে। তাহলে এগুলো সমস্তই সুফল পেয়ে গেলাম আমরা। দেখো এখানে কিন্তু একটা শেষের পার্টটাতে আমরা একটা সরকারি দিক থেকে কীভাবে ফলপ্রসূ হচ্ছি, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের দিকে কিভাবে এগোতে পারছি, সেই জিনিসগুলো এখানে দিয়ে দিলাম। স্টার্ট আপে লিখতে হবে, এটাকে কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি না। স্টার্ট আপ লিখলেও কোনো সমস্যা নেই, এটাকে একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড বাংলায় করতে গেলে, আক্ষরিক অর্থ করতে গেলে একটা অন্যরকম অর্থ এসে যায়। তাহলে কীরকম আমরা স্টার্ট আপটাই লিখতে পারি। চাইলে তোমরা এখানে কিন্তু বেশ কিছু জায়গা আন্ডারলাইন করতে পারো, যেমন দেখো স্টার্ট আপ, এটাকে আন্ডারলাইন করতে পারি, বা বিভিন্ন ধরনের যেমন ডিজিটাল ভারত, এই জিনিসগুলোকে আমরা আন্ডারলাইন করতে পারি। আন্ডারলাইন করলে কী হয়, সেগুলো তাদের বেশি চোখে পড়ে, এর মাধ্যমে দেখতে পাই যে বিভিন্ন অনেক বেশি কিন্তু তথ্য এখানে দেওয়া রয়েছে। দেখো এটা কিন্তু আমাদের উপসংহার ছিল, এবং উপসংহার যে পার্টটা সেখানে দেখেই তোমরা বুঝতে পারছো যে ডিজিটাল ভারত যেগুলো বলতে চাইছি, বা স্বনির্ভর বাংলা বা স্বনির্ভর ভারত, এগুলোর মাধ্যমে আমরা একটু সরকারি বিভিন্ন জিনিসগুলো যেগুলো সহায়তা পাচ্ছি বা সেই দিকে কীভাবে আমরা এগোতে পারছি সেই জিনিসটা দিয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু এই প্রতিবেদন রচনাটা শেষ হচ্ছে। নেক্সট কোনো প্রতিবেদনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।